প্রথম প্রশ্নটা ফ্রিজ সেগমেন্টে করেছেন শাকিল সরকার। সৌম্য সরকারকে দলের বাইরে রাখা হচ্ছে, তারা 2 সিরিজ কোনো ম্যাচ খেলায়নি। ওই যে প্রথমেই তার নাম পড়েছি শাকিল সরকার, এরপরে সৌম্য সরকার, একটা টানবোধ তো আসলে কাজ করারই কথা, যৌক্তিক কিনা? তাকে ম্যাচ খেলাই দিই, মানে এই যে এই জায়গাটাতে আমি কিন্তু একবার বলেছিলাম, আপনার সঙ্গে বলেছিলাম যে সৌম্য সরকারের চাইতে তানজিদ তামিমকে দেখতে চাই, সাইফ হাসানকে দেখতে চাই। এটার একটা রিজন হচ্ছে সৌম্যকে নতুন করে দেখার কিছু নেই। সৌম্যকে এতদিন আসলে দেখা হয়েছে, কনসিস্টেন্সির যে জায়গাটা সেখানে একটু ঘাটতি তো আছে, কনসিস্টেন্সিতে ঘাটতি আছে। সো কনসিস্টেন্সির জায়গাটা আমার কাছে মনে হয় যেহেতু ছিল না, সেই জায়গাতে তানজিদ তামিমকে যে সুযোগটা দেওয়া হয়েছে তিনি সেটাকে প্রপারলি ইউটিলাইজ করেছেন। প্রথম ম্যাচ, দ্বিতীয় ম্যাচ আপনি যেটা বলেছেন আমি আপনার সঙ্গে এগ্রিড। প্রেশারটা নিয়ে মানে রান চেজের ক্ষেত্রে 250+ যখনই রান চেজ করেছে বাংলাদেশ, সেই জায়গাতে তার পারফরমেন্সটা ড্রপ করেছে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। বাট ওভারঅল বাংলাদেশ এখন চিন্তা করছে যে ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে এই বছর যে প্রিপারেশন আছে সেখানে আমার আগে মেইন 11-এর যে সেটআপটা সেটা চিন্তা করতে। তো সৌম্য সরকারের আগের যে পারফরমেন্স বা তার রিসেন্ট ঘরোয়া সবকিছু মিলে তাকে না ওই মেইন 11-এ এখনো টিম ম্যানেজমেন্ট ভাবতে পারছে না। এটা আমি টিম ম্যানেজমেন্টের দোষ দিচ্ছি না, এইটার রেসপন্সিবিলিটিটা সৌম্যকে নিতে হবে। সৌম্য নেক্সট যখনই কোনো সুযোগ পাবেন সেখানে তাকে এমন পারফরমেন্স করতে হবে, রেসপন্সিবল পারফরমেন্স, নট যে একদম একটা ম্যাচ আপনি ফাটাই দিলেন, ওটা না, রেসপন্সিবল পারফরমেন্স, এটা বেশি ইম্পর্টেন্ট। আপনি যেই ম্যাচ খেলছেন সেই ম্যাচে ডিমান্ড কি আপনার কাছে, সেই ম্যাচে যদি ডিমান্ড হয় 20 বল থেকে 60, আপনাকে 20 বলে 60 করে দেখাইতে হবে। সেই ম্যাচে যদি ডিমান্ড হয় 20 বলে 18, কিন্তু আপনি 20 বল টিকে থাকবেন, আপনাকে সেখানে 20 বল টিকে থেকে দেখাইতে হবে। সো রেসপন্সিবল ক্রিকেটটা সৌম্যর কাছ থেকে আসতে হবে সামনে, তিনি যেখানেই খেলার সুযোগ পান, সেটা যদি ডোমেস্টিক হোক, অন্য ফরম্যাটে হোক, wherever the situation is, ওপেন করছে I will definitely go for this setup, this 11 সাইফ। অবশ্যই। কিন্তু সাইফ তো 3 ম্যাচে সম্ভবত 50-এর কাছাকাছি রান করেছেন এখন পর্যন্ত। ইন্টারন্যাশনাল ক্যারিয়ার সম্ভবত 9টা ইনিংসের, তার গড় এখনো 25 ছোঁয়নি। এখানে একটা জিনিস, স্যাম্পল সাইজটা ছোট। একটা জিনিস আমি আপনাকে বলি, প্রথমত হচ্ছে এখানে 2টা ব্যাটসম্যানের 2টা রোল থাকবে। একটা ব্যাটসম্যান অ্যাগ্রেসিভলি খেলবেন, আরেকজন ব্যাটসম্যান অ্যাঙ্কার করবেন। দুইজন ওপেনার দুইজনে কিন্তু খুব অ্যাগ্রেসিভ ব্যাটিং করবেন না। একজনের কাজ হচ্ছে তাকে সঙ্গ দিয়ে যাবেন, যে অ্যাগ্রেসিভ ভূমিকায় আছে, তানজিদ তামিম তিনি আছেন, তিনি খেলছেন। সাইফ তার রিসেন্ট যে শেপটা আমরা দেখেছি, তাকে টিম ম্যানেজমেন্ট একটা সুযোগ দিয়েছে, এটা আপনি বলতে পারেন। বাট সেই সুযোগটা একটা সিরিজ পরে কেড়ে নেবেন সেটা আমার কাছে মনে হয় না। অন্তত আরেকটা সিরিজ যদি সাইফ হাসান সেখানে ক্লিক না করেন, তখন অবশ্যই সৌম্যর ওই জায়গাটাতে চলে আসা এটা জোরালোভাবে আওয়াজ হতে পারে। এবং ইভেন এখানে অনেকে এটাও আলোচনা করছেন যে 4 নাম্বার থেকে লিটনকে ওপেনে নিয়ে আসেন, সাইফকে 4-এ পাঠিয়ে দেন, সোয়াপ করেন, এই আলোচনাটাও হচ্ছে। রাইট লেফট কম্বিনেশনটা যদি ধরে রাখা যায় ওয়ানডেতে, দ্যাট উইল বি রিয়েলি গুড। কারণ ফলোড বাই নাম্বার 3 থেকে সাইফের জায়গায় সৌম্যকে খেলান 1 2 3 তিনজনই লেফট হ্যান্ড ব্যাটসম্যান হয়ে যাচ্ছে, যেটার ভর্তুকি ভারতকেও টি20 বিশ্বকাপে দিতে আমরা দেখেছি। রাইট। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে তানজিদ তামিম তো ওকে, তাকে এই মুহূর্তে কোনো প্রশ্ন নাই। সাইফ ওকে কিনা আমার কাছে মনে হয় নিউজিল্যান্ড সিরিজটা একটু দেখেন, তারপরে সাইফও মনে হয় বাই দিস টাইম হি উইল বি ওকে, অর হি উইল ট্রাই টু বি ওকে, তিনিও বুঝতে পারবেন, হি উইল ট্রাই টু বি ওকে। ইয়া, পরের প্রশ্ন যদি চলে যায়, রাহাত হোসেন বলছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে তো ওয়াইডের জন্য রিভিউ নেওয়া যায় না, তাহলে লাস্ট ওভারের রিভিউটা কি এলবিডব্লিউর জন্য নেওয়া হয়েছিল কিনা? একমাত্র আইপিএলেই ওয়াইডের জন্য রিভিউ নেওয়া যায়, আর কোথাও ওয়াইডের জন্য আসলে রিভিউ নেওয়া যায় না। এবং আইপিএলও নিয়মটা একেবারে নতুন হয়েছে, গেল 2-3 বছরে এসছে, যে দেখা যায় যে শেষ ওভারে একটা ওয়াইড বা একটা নোয়ের ওই ডিসিশনগুলো ম্যাচের চিত্রণটা বদলে দেয়। সে কারণে আমার কাছে মনে হয় যে ওয়াইডের সুযোগ রিভিউ নেওয়া গেলে ভালো। তবে এক্ষেত্রে যেটা হয়েছে, লিটন দাস মেহেদী হাসান মিরাজকে বলেছে যে এলবিডব্লিউর আবেদন করতে। এলবিডব্লিউর আবেদন যখন আপনি প্রতিটা ফরম্যাটের মাধ্যমে চেক করবেন, তখন দেখা গেছে যে শাহিন শাহ আফ্রিদির ব্যাটে টাচ হয়েছিল, দেয়ার ওয়াজ আ এজ, এবং সে কারণে কুমার ধর্মসেনা প্রথমে ওয়াইড দিয়ে এলবিডব্লিউর আবেদনটা যখন পরীক্ষা করছিলেন তখন তার ব্যাটে লাগায় তার কলটাকে রিভার্স করতে হয়েছে, ওয়াইডটা হয়নি। এবং দ্যাট ওয়াজ আ মাস্টার স্ট্রোক না বলে, মানে ওই যে চিকি শট বলে না, ট্রিকি কল বা চিকি কল বলা উচিত আসলে। এখন
সেটা এবারে খেলার মধ্যে যতটুকু অ্যাডভান্টেজ দেওয়ার সুযোগ থাকবে সেটা তো আপনি নেবেন। রিয়ান সরকার পরের কমেন্টটা, যদি সাকিব আল হাসান আসে তাহলে মিরাজ কার স্থানে খেলবে নাকি বাদ পড়বে? মানে মিরাজের স্থানে খেলবে, আফিফ সেখানে আফিফ হচ্ছে আলটিমেটলি বা নাম্বার 6 যে স্পটটা, সেই স্পটের যে প্লেয়ার আসছেন তাকে তখন ছুটতে হবে আর কি। ইটস ভেরি সিম্পল। এবং সেক্ষেত্রে আপনি একজন এক্সট্রা বোলিং অপশন পাবেন, যেটা এখন আমার কাছে পার্সোনালি মনে হয় বাংলাদেশ ল্যাক করছে। আপনি প্রতি ম্যাচে রিশাদের 10 ওভার পাবেনই, এটা আপনি ভাবতে পারেন না। গেল ম্যাচে কিন্তু ওই জায়গায় বাংলাদেশকে ভুগতে হয়েছে। রিশাদ প্রথম 6 ওভারে 54 রান দিয়েছিলেন, শেষ ওভারটা তাকে করতে হয়েছে। মাঝখানে আফিফ সম্ভবত 3টা ওভার করেছেন। মিরাজের কাছ থেকেও আপনি সাউথ আফ্রিকায়, যেখানে বিশ্বকাপ হবে, প্রতি ম্যাচে 10 ওভার পাবেন শিওর শট, সেটা আপনি বলতে পারেন না। এই জায়গায় বাংলাদেশের একটা বোলিং অপশন কম আছে। সাকিব আসুক বা না আসুক, ওই জায়গায় আমার কাছে মনে হয় 6 বোলিং অপশনটা নিয়ে বাংলাদেশকে ভাবতে হবে। এটা আসলে একটা অলরাউন্ডার স্পট, মোট কথা হচ্ছে এটা। আপনি যদি আশপাশের দলগুলোতেও দেখেন, নাম্বার 6, 7 এই স্পটগুলোতে অলরাউন্ডাররাই খেলে। সো এখানে আপনি যদি পেস বোলিং অলরাউন্ডার চিন্তা করেন, তাহলে সেখানে এখন বাংলাদেশে কিন্তু আরো অনেক প্রসপেক্ট কিন্তু বের হয়েছে, এবং ফিনিশিং রোলের কথা চিন্তা করেন বের হয়েছে। অনেকের নাম বলেছেন, ইভেন অনেকে সাব্বির রুমুনকেও কিন্তু খুঁজেছেন যে এই জায়গাতে ফিনিশিং রোলে। সো হোয়াট এভার, বাট এই মুহূর্তে আপনি সাকলাইনের নামটাও কিন্তু উঠে আসবে যদি আপনি অলরাউন্ডার খুঁজতে চান, এবং এই জায়গাতে ফিনিশিং রোলের কথা চিন্তা করেন। ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টে সার্ভিস দিবেন। আপনার স্পিনিং অলরাউন্ডার হলে সেখানে আপনাকে খুঁজতে হবে। সাইফকে কিন্তু আপনি চাইলে মাঝে মধ্যে কাজে লাগাতে পারেন। সাইফ তো টি-20তে তাকে খুব বেশি ইফেক্টিভ দেখা গেছে। সো 3-4টা ওভার রিসেন্টলি তামিম সাকিবও ব্যাটাতে বেশ কিছু কার্যকরী ইনিংস খেলেছেন। হ্যাঁ, এবং সো ওই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে কোনো একটা অলরাউন্ডারের দিকে বাংলাদেশ চেষ্টা করবে যে একজন অলরাউন্ডারকে যদি এখানে আসলে নিয়ে আসা যায়। এবং কালকে আমি চিন্তা করছিলাম যে শেষ ওভারটা আসলে কে করবেন, আফিফ নাকি রিশাদ? কারণ সৌম্য যদি থাকতেন একাদশে, হয়তো শেষ ওভারটা নিদাস ট্রফির মতো সৌম্য করতেন, কিন্তু যেহেতু ওই অপশনটাও ছিল না, আপনার একজন স্পিনিং বোলারের দিকে আসলে যেতে হতো। পরের প্রশ্ন যদি চলে যায় মোহাম্মদ কিবরিয়া, তিনি বলছেন ওয়ানডেতে মিডল অর্ডার কিংবা ফিনিশারে পারভেজ হোসেন ইমনকে খেলালে কেমন হয়, যেহেতু সে ভালো স্পিন খেলতে পারে, আবার পাওয়ার হিটিংও ভালো করতে পারে, ইজ আ প্রপার ওপেনার। আমরা টি-20তে তাকে 4 নম্বরে ব্যবহার করেছে, এবং 4 নম্বরেও তিনি ভালো খেলার পরও তিনি আসলে ওপেনটাই করতে চান বলে মনে হচ্ছে। কারণ বিপিএলে প্রথম 4টা ম্যাচে সম্ভবত 180+ মানে ক্লোজ টু 200 রান করেছিলেন 4 নম্বরে, যখন বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করা হলো এরপর থেকে তিনি আবার ওপেন করেছেন। আমার কাছে পার্সোনালি মনে হয় যে তিনি 4 নম্বরে ভালো করতে পারেন, তবে তার নিজের পছন্দের জায়গাটা আসলে ওপেনিং। ফিনিশিং রোলে আপনি পারভেজ ইমনকে খেলাতে পারেন না, সেই জায়গায় শামীম পাটোয়ারি could be an option. Yeah, definitely. মোহাম্মদ কিবরিয়া তিনি আরও একটা প্রশ্ন পাঠিয়েছেন, আফিফকে কিসের ভিত্তিতে ওয়ানডে সিরিজে নেওয়া হয়েছিল যে ব্যাটসম্যান 6 অথবা 7 নম্বরে ব্যাট করতে নেমে তাকে টি-20 ম্যাচে খেলতে হবে? এক্স্যাক্টলি, মানে টি-20 ম্যাচে খেলতেই হবে তা না, মানে অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন তাকে খেলতে হবে। যেহেতু ইউজুয়ালি তাকে আসলে পুরনো বলেই আসতে হবে, এবং তার হার্ড হিটিং এই সমস্যাটার সূত্রপাত কোথায়? বাংলাদেশ কখনো প্রপার একজন নাম্বার 7 ব্যাটসম্যান পেয়েছে বলে আমার মনে হয় না। আপনি যদি অনেক আগে ফিরে যান, মানে আমরা যখন থেকে খেলা দেখি, যখন থেকে খালিদ মাহমুদ সুজন ওই জায়গায় ব্যাটিং করেন বা পাইলট ওই জায়গায় ব্যাটিং করেন, এরপরে আমরা নাসিরকে ব্যাটিং করতে দেখেছি, সাব্বিরকে ব্যাটিং করতে দেখেছি, আমরা মাহমুদুল্লাহ রিয়াদকে লম্বা সময় ওই জায়গায় ব্যাটিং করতে দেখেছি, মোসাদ্দেক হোসেন সৈকতকে দেখেছি, বা আফিফকেও আমরা 7 নম্বরে ব্যাটিং করতে দেখেছি, কিন্তু কেউই ওই জায়গাটা আসলে নিজেদের জায়গাটা পাকাপোক্ত করতে পারেননি। তিনিও পারেননি, নাসিরও পারেননি। হ্যাঁ, নাসির লম্বা সময় খেলেছেন, তবে 7 নম্বর বলতে আমরা যেটা বুঝাই, বিশ্ব ক্রিকেটের 7 নম্বর ব্যাটসম্যানরা যেটা করেন সেটা নাসির, সাব্বির বলুন, আফিফ বলুন, মাহমুদুল্লাহ রিয়াদ বলুন, কারো কাছ থেকে কিন্তু আমরা ওই জিনিসটা পাইনি। আমরা আমাদের মতো করে আমাদের 7 নম্বর ক্রিকেটার খোঁজার চেষ্টা করেছি, সেখান থেকে হয়তো কেউ ভালো করেছেন। তবে 7 নম্বরে আছে না যে আপনি 30 বল খেলে 50 রান করবেন, ওরকম ব্যাটসম্যান আমরা আসলে কখনোই পাইনি। মানে একজন মিলার, একজন ম্যাক্সওয়েল, একজন হার্দিক পান্ডিয়া বা একজন পোলার্ড, রাসেল, ওই জায়গাটাতে আমাদের ল্যাকিং সবসময় ছিল। রাইট, এক্স্যাক্টলি। সো ইউ আর এক্সপেক্টিং ওয়ান হার্দিক পান্ডিয়া অর অক্ষর প্যাটেল সেখানে। সো সবচেয়ে বড় কথা হচ্ছে, যেটা খানিকক্ষণ আগেও বলছিলাম, যে অলরাউন্ডার আপনাকে এখানে রিপ্লেস করতে হবে। সো আফিফের যে পজিশনটা আমার কাছে মনে হয় দেয়ার উইল বি আ চ্যালেঞ্জ, একটা মারাত্মক স্ট্রাগল হবে আফিফের জন্য। আফিফ দলে আসছেন, এটাকে ধরে রাখাটা তার জন্য অনেক বেশি কঠিন হবে। এই কারণ হচ্ছে সিচুয়েশন অনুযায়ী তিনি কিন্তু ডেলিভার করতে পারেননি। ওই 12 বলে 13, শেষ 12 বলে 13 রান, এটা কিন্তু
মারাত্মক সমালোচনা জন্ম দিয়েছেন। প্রত্যেকের একই কথা যে এই রোলটা তিনি কি করলেন। ইভেন তাহিদ হৃদয়কেও না, আমার কাছে পার্সোনালি মনে হয় আফিফ ওই রোলটার জন্য প্রপার ব্যাটার না। ওই রোলটার জন্য প্রপার ব্যাটার হতে পারেন যদি আপনি পিওর ব্যাটসম্যান খেলান শামীম হোসেন পাটোয়ারি। আমার কাছে মনে হয় যে আফিফ ইজ আ নাম্বার 5 বা নাম্বার 6, ওই জায়গায় খেলার জন্য তিনি যোগ্য। সোহানকে আপনি 7 নম্বরে হয়তো ট্রাই করতে পারতেন। সোহান ওই জায়গাটাতে খেলে অভ্যস্ত, টি-20 ক্রিকেটে বলুন, ওয়ানডেতে আবার সোহানও 5-এই ব্যাটিং করে থাকেন। তো এই জায়গায় বাংলাদেশের একটা সমস্যা সবসময়ই আছে, প্রপার সমাধান খুঁজতে হলে শামীম হোসেন পাটোয়ারি ছাড়া আমি এখন পর্যন্ত কোনো অপশন দেখছি না। আমি আউট অফ নোওয়্যার সাকলাইনকে কেন জানি মনে হচ্ছে যে এই জায়গাটা কিন্তু তিনিও যা করেছেন সেগুলো কিন্তু টি-20-তে, সেটাই ইমার্জিং এশিয়া কাপ বা বিপিএল, হ্যাঁ আমরা যে অদম্য টি-20 কাপ সবগুলো কিন্তু টি-20। মেহেদী হাসান মিরাজ নাম্বার 6-এ চলে আসুক, নাম্বার 7-এ যদি সাকলাইন খেলে তাহলে আপনার একজন বোলার বাড়লো, অর একজন স্পিনিং অলরাউন্ডার যদি আপনি আরো বেটার কাউকে খুঁজে পান যে জায়গাটাতে এসে ডেভাস্টেটিং ব্যাটিং করতে পারবেন প্লাস বোলিংটা ধরতে পারবেন। বাট চুজ সামওয়ান হু ইজ অলরাউন্ডার। মানে আমাদের 7 নম্বরে যাকে আমরা খেলাচ্ছি তিনি হয় 5 নম্বরের ব্যাটসম্যান নতুবা 8 নম্বরের ব্যাটসম্যান। আপনি যদি রিশাদকে 7-এ খেলান, রিশাদ ইজ 8 নম্বর ব্যাটসম্যান, মেহেদী হাসান মিরাজ ইজ 8 নম্বর ব্যাটসম্যান। যে আমার প্রপার 7 জন ব্যাটসম্যান শেষ হয়ে গেছে, ইনিংসটাকে টেনে নিয়ে যেতে হবে, 50 ওভার শেষ করতে হবে। মানে আমাদের 8-এর ব্যাটসম্যান আছে, 6-এর ব্যাটসম্যান আছে, 7-এর ব্যাটসম্যানটা আমি যখন থেকে খেলা দেখছি আমার কাছে মনে হচ্ছে কখনোই আসলে আমরা পাইনি। আজকের দ্য ক্রিকেট শো এখানেই শেষ করতে চাই। সপ্তাহে 3 দিন শনি সোম বুধ আমরা হাজির হয়ে যাই দ্য ক্রিকেট শো নিয়ে। রোজার কারণে আমরা সন্ধ্যা 7টায় শোটা করছি, বুধবার সন্ধ্যা 7টায় দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন টি স্পোর্টসে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.